বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি ভারতে গেলেন। অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা দেখলাম যে সেখান থেকে তিনি অপমানিত হয়ে ফিরে এলেন। তিনি সাধারণ পাসপোর্ট নিয়ে তিনি এসেছিলেন, যে পাসপোর্টটা ইমিগ্রেশনে তাকে কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছিল। শুক্রবারই এটা পাঠানো হয়েছিল একটা নোট ভার্বাল বা কূটনৈতিক বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ থেকে। সার্ক ভিসার ছাপ নিয়ে তিনি ভারত থেকে কিন্তু ভিসার আবেদন করে আসেন। সাধারণ বেগম জিয়ার মৃত্যুর পর একদম জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে দেখা করে আসলেন, মানে তারপরে নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠালেন। পাইপলাইন দিয়ে ডিজেল পাঠাচ্ছি, বাড়তি ডিজেলও দিয়েছি অনুরোধ করার পর। বিদ্যুৎ রোজ যেমন যাচ্ছিল তেমন যাচ্ছে, সেই বিদ্যুৎ ব্যবহার করে ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন। পুশ ব্যাক করছে ভারত বা বাংলাদেশের ক্ষেত্রে পুশিন হচ্ছে। আন্তর্জাতিক আইনের যেমন লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে, আপনাদের দেশের মানবাধিকার সংস্থাগুলো বলছে। এটা ধরুন ভারতীয় জনতা পার্টির একটা রাজনৈতিক দর্শন, সেই দর্শনটা প্রচার করে তারা আসামেও জয়লাভ করেছেন, পশ্চিমবাংলাও জয়লাভ করেছেন। তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টো বাস্তবায়ন করছে। ধরেন আমাদের দেশে যে 12 লাখের মতো রোহিঙ্গা আছে, তাদেরকেও তাদের জন্য প্রক্রিয়া চলছে, মানে বাংলাদেশের সাথে এটা একটা আন্তর্জাতিক প্রক্রিয়া আছে কেমনভাবে হওয়ার কথা। আন্তর্জাতিক আইন ভঙ্গ যদি হয়ে থাকে, বাংলাদেশের উচিত আন্তর্জাতিক মঞ্চে দ্বারস্থ হওয়া। সেই নিরীহ মানুষগুলোকে ঠেলে পেঠিয়ে দিচ্ছেন। কিন্তু ধরুন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারাও আসলে বাধ্যই হয়েছেন ওই সময় দেশ ছেড়ে সীমান্ত পার হয়ে, সেরাও অবৈধভাবেই গেছেন, খুব পাসপোর্টে সিল লাগিয়ে ঝোঁকেন নাই, তাদের ক্ষেত্রে তো আসলে সেরকমটা হচ্ছে না। শুধুমাত্র মুসলিমদেরকে পাঠাচ্ছে, মানে ভারত তো আসলে ধর্ম নিরপেক্ষ। 5 বছরের সর্বোচ্চ সীমান্ত হত্যার একটা, আমি জানি না মাঝরাতে কেন বাংলাদেশিরা সীমান্তে বেড়াতে যান। একদম ধরুন চোরাচালানের জন্যই যান। তবু আমি মনে করি হত্যা করার কোনো কারণ নেই, কিন্তু অনেক সময় বিএসএফ থেকে যুক্তি দেওয়া হয় যে তাদের উপরে মারণাস্ত্র নিয়ে আক্রমণ করা হয়। তখন মারণাস্ত্র নিয়ে তবে আক্রমণ এই হলে একজনও তো মরে না। বিএসএফ এর হাতে, মাঝে বিজেপির হাতেও কখনো মারা যায়, সংখ্যায় কম হলেও মারা পাই গেছে। না তো মারা গেছে কি, মানে আপনাদের কোনো পরিসংখ্যান আছে বিজেপির হাতে ভারতীয় মানুষ মারা গেছে? প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। সফরের দুদিন আগে কূটনৈতিক বার্তা, বিমানবন্দরে বাংলাদেশ হাই কমিশনার সরাসরি উপস্থিত থেকে যোগাযোগ সত্ত্বেও সরকারি সফরে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে প্রবেশ করতে না দিয়ে 2.5 ঘন্টা চরম অপমানজনকভাবে পাসপোর্ট ইস্যুকে অজুহাত বানিয়ে বসিয়ে রেখেছে আয়োজক দেশ ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিষয়টিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। তলব করা হয়েছে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারকেও। তবে ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত মেলেনি কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট বা 3D অভিযানের মাধ্যমে ক্রমাগত মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে অবৈধ অনুপ্রবেশকারী বলে হাজারো মানুষকে বাংলাদেশে পুশব্যাক করছে। বেড়েই চলেছে সীমান্ত হত্যার সংখ্যাও। সম্পর্ক উন্নয়নের কথা বলে কেন ভারত নানা অজুহাতে এমন অপমানজনক এবং অগ্রহণযোগ্য আচরণ করছে? এসব অজুহাতের পেছনে আসল কারণ কি? এই মাত্রা কি সামনে আরও বাড়তে পারে? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ সময় দিচ্ছেন আমাকে। যেটি নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা হচ্ছে, হইচই হচ্ছে এখনো পর্যন্ত, যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি ভারতে গেলেন একটি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের একটি বৈঠকে অংশ নিতে। কিন্তু যেটি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা দেখলাম যে সেখান থেকে তিনি অপমানিত হয়ে ফিরে এলেন। তিনি বললেন যে ইনস্ট্যান্ট প্রতিবাদ হিসেবে তিনি এই উদ্যোগটা নিয়েছেন এবং তিনি ফিরে এসেছেন। তাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, সাধারণভাবে বসিয়ে রাখা হয়েছিল। বাংলাদেশ এর পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে বলেছে, এটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো কিছু শোনা যায়নি। আসলে কি ব্যাখ্যা, কি জানতে পারছেন, কেন এরকম ঘটনা ঘটলো? ধন্যবাদ। প্রথম কথা, ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু যেটা আমাদেরকে তারা স্পষ্ট ভাষায় কোনো মন্তব্য এখনো প্রকাশ্যে করেননি পররাষ্ট্র মন্ত্রণালয়, তার কারণ তারা অনেকেই বিদেশে আছেন প্রধানমন্ত্রী সফরের জন্য। ফিরে এলে হয়তো বিষয় প্রশ্ন হলে তখন হয়তো তাদের আনুষ্ঠানিক মন্তব্য জানা যেতে পারে। যেটুকু আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তিনি সাধারণ
পাসপোর্ট নিয়ে তিনি এসেছিলেন, যে পাসপোর্টটা ইমিগ্রেশনে তাকে কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছিল, যেহেতু তিনি প্রচুর ভারত বিরোধী মন্তব্য করতেন একটা সময়। আহ সেই কারণে যখনই রাত্রি সন্ধ্যেবেলায় বা রাত্রি যখনই পৌঁছেছেন, তখন সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন অফিসার, তিনি নিয়ম অনুসারে কম্পিউটারে তার নাম্বারটা তুলতেই দেখেছেন যে কালো তালিকাভুক্ত। হুম। তখন বিষয় যদি জানতে পারেন, তখন জানানো হয় যে, কারণ বাংলাদেশের হাই কমিশনার নিজেও এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। তা তিনি যখন জানাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান যে আসলে উনি একজন প্রতিমন্ত্রী হুম। এবং উনি ভারত সরকারের বা ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশনের সবাই যোগ দিতে আসছেন প্রতিনিধি দল নিয়ে, সেক্ষেত্রে তাকে প্রপার প্রোটোকল দেওয়া উচিত। এবং তারা দাবি করেছিলেন যে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েও রেখেছিলেন হুম। একটি নোট বাজারে দিয়ে, এরকম প্রতিমন্ত্রী ভারতে যাচ্ছে। কিন্তু এই ঘটনাটা সাধারণভাবে যেটা হয় যে নিচু তলার অফিসারদের কাছে, তাদের কাছে মনে হয়েছে যে যেহেতু কালো তালিকাভুক্ত বিষয় মন্ত্রী হলেও তাহলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা কিভাবে অনুমতি দেবে, এই জন্য সময়টা প্রচুর একটু বেশি লেগেছে। তাই একজন মন্ত্রী হিসাবে মর্যাদার লোক, তিনি নিজেকে অপমানিত বোধ করেছেন এবং এটা বাংলাদেশ সরকারের তিনি প্রতিনিধিত্ব করছেন। কিন্তু যখন তারপরে তাকে কিন্তু বলা হয় তিনি ওই কালো তালিকাভুক্ত পাসপোর্ট নিয়ে আসতে পারেন, মানে ভারতে প্রবেশ করতে পারেন, কিন্তু সেটা একবারের জন্য, একটা সিঙ্গেল এন্ট্রি। মানে ভবিষ্যতে এলে এইটা, এই পাসপোর্টটা আর গৃহীত হবে না। ফলে তখন তাকে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে আসতে হবে। হুম। ঘটনাটা ঘটেছে, এটা বিষয়ে ঘটলো, কিন্তু আমার মনে হয়েছে তারপরে যিনি জাভেদ সাহেব তিনি ফিরে যাওয়ার পর যে সাংবাদিক বৈঠক করেছেন, তাতে তিনি দুঃখ প্রকাশও করেছেন, আক্ষেপ প্রকাশ করেছেন, কিঞ্চিত রোষও প্রকাশ করেছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি একটি ইতিবাচক কথাও বলেছেন যে ভবিষ্যতে আমন্ত্রণ জানালে অবশ্যই আমি ভারতে যাব। তো ভারতে যাব না এমন কোনো কথা নয়। দ্বিতীয়ত, এই ঘটনার জন্য ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো প্রতিফলন ঘটবে এই না। দ্বিপাক্ষিক সম্পর্কটা নিয়ে তো আরেকটু কথা বলবোই, কারণ আরও অনেকগুলো ঘটনাই একসাথে ঘটে চলেছে। কিন্তু ধরেন যেই ব্যাখ্যাটা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে না হলেও আপনি জেনেছেন, ব্যক্তিগত পর্যায় থেকেও জেনেছেন বলছিলেন, আমরা আসলে গণমাধ্যমে এই ব্যাখ্যাটা দেখেছি। কিন্তু এই যে ধরেন রবিবারে গেলেন, শুক্রবারেই এটা পাঠানো হয়েছিল একটা নোট ভার্বাল বা কূটনৈতিক বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ থেকে। আবার হাই কমিশনার নিজে উপস্থিত থেকে আপনিও বলছিলেন যে তিনি ওখানে যোগাযোগ করছিলেন সেখানে, মানে এটি, এবং আমরা তো মানে সাধারণ আতিথেয়তার বিষয়ও আছে। 2.5 ঘন্টা সময় তিনি বসে থাকলেন, ভারত যেখানে হোস্ট কান্ট্রি। এটি কি মানে এরকমই কি হবার কথা একজন সবুজ পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট নিয়ে গেলে? না তো, আগে কখনো ঘটেনি, ওনার ক্ষেত্রে ঘটলো আর কি। এটা ঘটনা, যেহেতু তিনি আরেকটি বিষয় আমি যেটা শুনেছি তার সত্যতা এখনো জানতে পারিনি, সেটা হচ্ছে যে আমাদের ঢাকার ভারতীয় হাই কমিশন, হুম। তারাও, তাদের কাছেও খোঁজ নেওয়ার পর জানা যায় যে তারা বলছে তারা এই বিষয়ে কোনো অবহিত ছিলেন না। তার কারণ হচ্ছে যে তিনি পররাষ্ট্র, যেহেতু তিনি বোধহয় জানতেন যে তার এই পাসপোর্টটি কালো তালিকাভুক্ত, সেই কারণে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্ক ভিসা নিয়েছিলেন। এবং সার্ক ভিসার ছাপ নিয়ে তিনি ভারত থেকে কিন্তু ভিসার আবেদন করে আসেন। সাধারণ পাসপোর্ট নিয়ে যদি কেউ আসতে চান ভারতে, বা ভারত থেকে কেউ বাংলাদেশে যেতে চান, তাহলে সেখানে হাই কমিশনে আবেদন করতে হয় ভিসার জন্য। আমাদেরও যাওয়ার সময় আমাদের আবেদন করতে হয়, অন্যরাও বাংলাদেশ থেকে যখন আসেন তাদের আবেদন করতে হয়। ভারতীয় বাংলাদেশের একটা সাংবাদিক দল যখন সফর করলেন, তাদেরও পাসপোর্টে তারা ভারতীয় হাই কমিশনে জমা দিয়েছেন, তারাও তাদের ভিসা দিয়েছেন। ইনি সাধারণ পাসপোর্ট ফলে কিন্তু ভিসা নেননি, ইনি সার্কের যে সুযোগ, সার্ক ভিসা বা সার্ক স্ট্যাম্প থাকলে অবাধে যাতায়াত করতে দেওয়া হয়। বহু সাংবাদিকের আছে বাংলাদেশে, সার্ক ভারতে কারণ নেই। হুম। তো তারা আসতে পারেন আর কি। তো তিনি ভেবেছিলেন সেই সার্ক স্টিকার দিয়েই তিনি সাধারণভাবে প্রবেশ করতে পারবেন। কিন্তু ওই পাসপোর্টটি যেহেতু কালো তালিকাভুক্ত হয়ে আছে, মানে নিয়ম অনুসারে নিয়ম পালন করার ক্ষেত্রে এটা এই ধরনের এটা কি অবাঞ্ছিত আসলে ঘটনা নিয়মের একটা অজুহাত ঘটেনি। খুঁজলো ভারত, মানে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ না, নিয়মের একটা? অজুহাত করতে পারবে এবং বহু ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে লাল আলো, রেড লাইট জ্বলছে গাড়ি চলছে, সবুজ আলো জ্বলছে গাড়ি বন্ধ হয়ে গেছে, আমি নিজে দেখি। নিয়মটা তো এখানে একটু হয়তো কড়াকড়ি কঠোর ভাবে, বিশেষত আরো বাংলাদেশি কেউ হলে তার ক্ষেত্রে এখন ইদানিং কালে আরো বেশি কঠোর ভাবে সেগুলো পর্যালোচনা বা কেন পর্যবেক্ষণ করে বাংলাদেশি দেখা হলে হচ্ছে। একটু আরো বেশি কঠোর কেন? বাংলাদেশ না, বাংলাদেশ যেগুলো
মানে সাধারণত যেটা দেখা যায় এখন বাংলাদেশ সম্পর্কে যেটা সত্যি কথা তো বলতে অসুবিধা নেই, সম্পর্ক স্বাভাবিক এখনো হয়নি। স্বাভাবিক হওয়ার পথে উদ্যোগ চলছে, দুপক্ষ থেকেই, উভয় পক্ষ থেকেই উদ্যোগ চলছে। কিন্তু এখনো সেটা আমি বলবো না যে ইউনূস সরকার যাওয়ার পর থেকে যতটা স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ভেবেছিল, আশা করা হয়েছিল, ততটা কিন্তু হয়নি এখনো। এখনো ভারতের নতুন হাই কমিশনার গেছেন, আশা করি এরপরে ধীরে ধীরে পরিবেশ পরিস্থিতি বদলাবে। কিন্তু কেন হলো না? মানে কি, কি ঘটনার কারণে স্বাভাবিক হলো না? আমরা তো দেখলাম স্বাভাবিক হওয়ার যে কিছু প্রক্রিয়া, মানে সেই বার্তাটা ভারতের পক্ষ থেকে আপনিও আমার আগের অনুষ্ঠানে বলেছিলেন যে, নির্বাচিত সরকারের সাথে সুসম্পর্ক হবে এবং আমরা দেখলামও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তখনকার জন্য বলছি, তার সাথে গিয়ে দেখাও করে আসলেন বেগম জিয়ার মৃত্যুর পর একদম জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে দেখা করে আসলেন। মানে তারপরে নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠালেন, নির্বাচিত হবার সাথে সাথেই সম্ভবত ১ম অভিনন্দনটি তিনি করেছিলেন। তারপর আসলে কি হলো? ভালো সম্পর্কটা হবার কথা ছিল, হচ্ছে না কেন এখনো? কাঙ্ক্ষিত মাত্রায়। এখন মনে হচ্ছে এটা একতরফা চলছে। হুম, একতরফা হচ্ছে এই কারণে, ভারতের দিক থেকে মনে হচ্ছে, তার কারণ বলছি, এই সম্পর্ক থাকাকালীন আমরা পাইপলাইন দিয়ে ডিজেল পাঠাচ্ছি, ডিজেল, বাড়তি ডিজেলও দিয়েছি অনুরোধ করার পর। বিদ্যুৎ রোজ যেমন যাচ্ছিল তেমন যাচ্ছে, সেই বিদ্যুৎ ব্যবহার করে ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন। হুম, সেই বিদ্যুৎ না থাকলে দিতে পারতেন কিনা জানি না। পানির যেন যাওয়ার কথা ছিল সেরমই যাচ্ছে, প্রয়োজন হলে কাঁচা সবজিও যাচ্ছে, ডিমের সংকট হলে ডিমও যাচ্ছে। কিন্তু আমি একটা উদাহরণ জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে তারেক রহমান সরকার আসার পরে ভারত সরকারের প্রতি তারা এই একটা জেস্চার, না, জেস্চার ধরুন যদি আপনি বলেন, যেগুলোর এরকম কথা বলছেন, বিদ্যুৎ কোনো যাচ্ছে, একটা পানি যাচ্ছে। পদক্ষেপ কিছু যদি দেখেন, এই মোটামুটি কারণ নেই। আরেকটু ব্যাখ্যা করে দিই, সুবিধা হবে নিশ্চয়ই। বুঝতে। খলিলুর রহমান যখন ভারতে এসেছিলেন এপ্রিল মাসে, তখন দুপক্ষের মধ্যে বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছিল অনেকগুলো। সেটা হচ্ছে দুই দেশের মধ্যে যে যৌথ ওয়ার্কিং গ্রুপগুলো আছে বিভিন্ন বিষয়ে, প্রায় ৭০টার উপরে আছে, সেগুলোর বৈঠক শুরু হওয়ার প্রস্তাব ভারত দিয়েছে। বাংলাদেশ অতি সম্প্রতি কেবলমাত্র গঙ্গা পানি চুক্তির একটা কারিগরি কমিটি, তার একটা বৈঠক সুখা মরশুমের শেষ সপ্তাহে দিয়েছেন নবমী। কেন এত দেরি করলেন আমি জানি না। বাংলাদেশের সাংবাদিকরাও প্রশ্ন করেননি তাদেরকেও। পররাষ্ট্র মন্ত্রণালয় রোজ প্রশ্ন করেন নানা বিষয়, এটা প্রশ্ন করেন না যে আপনারা এত, সুখা মরশুম তো শেষই হয়ে গেল, তো পানি মাপবেন কি করে, হুম, তার আগে কেন পাঠান? এক, দুই, সম্প্রতি আবার এরপরে হয়তো অনেক প্রশ্ন আসবে, বিজিবি বিএসএফ এর সর্বোচ্চ পর্যায়ের যে বৈঠক, হুম। সেই বৈঠক, দ্বিবার্ষিক বৈঠকটাও অনুষ্ঠিত হলো। এছাড়া যে বাকি যে মেকানিজম গুলো, ধরুন বাণিজ্য সংক্রান্ত, ভিসা সংক্রান্ত, কনসুলার সার্ভিস সংক্রান্ত, আরো যে নানা ধরনের যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে, সেগুলোর কিন্তু কোনো বৈঠকের কোনো যে বাংলাদেশ সরকার বৈঠকের প্রস্তাব দিয়েছে আর ভারত গ্রাহ্য করেছে, মানে খারিজ করেছে, এমন কথা আমরা জানি না। বরং আমাদেরকে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আমরা যে কোনো বৈঠকে যে জি। কোনো দিন রাজি আছি। আচ্ছা, এর মধ্যে যেমন আসলে গঙ্গা কয়েকটা রাজি প্রশ্ন, আছেন, কয়েকটা প্রশ্ন এর রাজি মধ্যে। আছেন, কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত বাকি বিষয় নিয়ে কিন্তু কোনো প্রস্তাব বা উদ্যোগ দেননি। তারা হুম, অনেক বেশি ব্যস্ত মালয়েশিয়া, চীন যাওয়ার ব্যাপারে, আচ্ছা, আপনি পাকিস্তানের সঙ্গে চুক্তি করা। অন্তত দুটো কথা বললেন যে, কারিগরি কমিটির বৈঠক এবং ভারতের পক্ষ থেকে একতরফা জেস্চারের কথা বলছেন। ধরেন কারিগরি কমিটির বৈঠকগুলো কেন হচ্ছে না? নিশ্চয়ই আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলতে সুযোগ পেলে আমি নিশ্চয়ই প্রশ্নগুলো করব যে কেন মানে। একটা বৈঠক হয়েছে, একটা বৈঠক হয়েছে, হুম, হুম, একটা বৈঠক মে মাসের শেষ সপ্তাহে হয়েছে, হুম, 22শে মে। উহা মরশুম হচ্ছে 1লা জানুয়ারি থেকে হুম, 31শে মে। হুম। 22 এর আগে একটা ইউনূস সরকারের আমলে বৈঠক হয়েছিল, মানে তারপরে বৈঠকটা যে আসলে বৈঠক কিভাবে বন্ধ হতে হয়? হয়েছে। আমি আসলে আপনার কাছে একটু প্রক্রিয়াটা আমি জানি না বলেই আপনার কাছে জিজ্ঞাসা করছি। মানে। বৈঠক হচ্ছে দুদেশের, মানে ভারত এবং বাংলাদেশের যারা কারিগরি বিষয়ে, পানি সংক্রান্ত বিষয়ে তাদের বৈঠক হয়, তারা গিয়ে তারা এখানে পানি মাপতে থাকেন হুম, হুম। যে কতটা পানি যায়। ফরাক্কায় মাপা হয়, পাবনায় মাপা হয়। এবারও ফরাক্কাতে বৈঠক হয়েছে, কলকাতাতে বৈঠক হয়েছে। সেই বৈঠকটা টেকনিক্যাল কমিটির বৈঠক, মানে জয়েন্ট রিভার কমিশনের বৈঠক। তো এখন বিষয়টা কি জয়েন্ট রিভার এমন, গৌতম কমিশনের লাহিড়ী, বৈঠক, বিষয়টা কি এমন যে ভারত বলছে বৈঠক করবার কথা কিন্তু বাংলাদেশ সম্মত হচ্ছে না? এমনটা কি? এমন তো নয়। এমনটা তো আমাদের কাছে মনে হচ্ছে। আমরা তো খলিলুর রহমানকে জাতিসংঘের সভাপতি হওয়ার জন্য ভোটও দিয়েছি হুম, পক্ষে, যদিও বাংলাদেশ গণমাধ্যম প্রচার করেছিল ভারত নাকি বিপক্ষে ভোট দিয়েছে। আদৌ না, না। খলিলুর হুম, রহমান হুম। ভারতে এসে ভারতের সমর্থন চেয়েছিলেন, ভারত সমর্থন দিয়েওছে, এবং অন্যান্য অভিনন্দনও অনেক জানিয়েছে। দেশের সঙ্গে হুম, ভারতও সমর্থন করেছে। ফলে ভারত
আপনি যদি বলেন যে ভারত বাংলাদেশ বিরোধী কোনো পদক্ষেপ নিয়েছে, এর একটা উদাহরণ দিলে, বা বাংলাদেশ কোনো সদিচ্ছা দেখিয়েছে আচ্ছা। ভারতের প্রতি, এটা ভারত উপেক্ষা করেছে, আচ্ছা, এরকম কোনো উদাহরণ এখন দুটো দেখিনি। বিষয়। একটা হচ্ছে বাংলাদেশ বিরোধী কিছু করেছে কিনা আর বাংলাদেশ উপেক্ষা করেছে কিনা। ধরেন আপনি যে উদাহরণগুলো দিচ্ছিলেন যে ভারতের জেস্চার হিসেবে যে সবজি আসছে, ডিম আসছে, পানি আসছে, বিদ্যুৎ আসছে। মানে আপনি বলছেন বাংলাদেশের পক্ষ থেকে কি কোনো জেস্চার আছে? মানে এগুলো তো খুব স্বাভাবিকভাবেই আসার কথা। বাংলাদেশের পক্ষ কি এমন কিছু হচ্ছে যে যাচ্ছিল কিন্তু সেটা থেমে গেছে এই সরকার আসার পরে? হ্যাঁ, সেটা আমরা যেটা মনে করছি এখানে, যে সম্প্রতি পাকিস্তানের গোয়েন্দাদের আনাগোনা, তাদের সঙ্গে হৃদ্যতা, ঘন ঘন পাকিস্তান সফর, এটা ভারতের কাছে একটু উদ্বেগজনক বিষয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে চুক্তি শেখ হাসিনা করে গিয়েছিলেন ভারতের সাথে, সেই চুক্তিগুলোকে বদলে দেওয়া হচ্ছে কিছু কিছু। যেমন পদ্মা নদীর যে ডেল্টা, মানে উপত্যকা উন্নয়ন, তিস্তার যে উপত্যকা উন্নয়ন, যেটা শেখ হাসিনা বলেছিলেন তিনি ভারতকেই সঙ্গেই এটা করতে চান যৌথভাবে, সেটা খলিলুর রহমান ভারতের সমর্থন পাওয়ার পরেও চীনে গিয়ে বলেছেন, চীনকে প্রস্তাব দিয়েছেন চীন যাতে এটা করে। এখন এইবার এটা তো যখন শুরুতে চীনের সাথেই হবার কথা ছিল, প্রধানমন্ত্রী, তাই না? না কিন্তু সে না হওয়ার কথা তো ছিল না। শুরুতে তো সরকার তো আলোচনাটা চীনের সরকার, সাথেই সরকার হচ্ছিল। তো কোনো ব্যক্তি নয়। সরকার তো সরকার, আমরা তো সরকারের সঙ্গে সরকারের কথা হয়। তিনি ব্যক্তি প্রধানমন্ত্রী যেই হন, তাই না? যখন সেই সময় ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তিনি তো প্রকাশ্য প্রেস কনফারেন্সে ঘোষণা করলেন না যে আমি তিস্তা প্রকল্পটা, আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা ভারতকে, যেহেতু নিকটবর্তী দেশ প্রতিবেশী বলে। মানে সেটা চীনের সাথেই হবার একটা প্রক্রিয়া চলছিল। পরবর্তীতে তখনও আবার তার একটা মানে তিনি উষ্মা প্রকাশ করেছিল চীনের রাষ্ট্রদূত, যে আমরা বসে আছি, অপেক্ষা করছি, বাংলাদেশ আমাদের দিচ্ছে না, প্রজেক্ট ডিপি একটাই দিচ্ছে না। চীনের রাষ্ট্রদূতের এরকম ক্ষোভের কথা প্রকাশ্য, এবং কেন হচ্ছে না আমরা জানি, অন্য একটি দেশের কারণে, চাপ দেওয়ার কারণে হচ্ছে না, তাও তিনি বলেছিলেন, ওয়াং ই বলেছিলেন সম্ভবত। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে বাংলাদেশ সরকার সিদ্ধান্তটা পরিবর্তন করে ওটা চীনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদের সার্বভৌম সিদ্ধান্ত। কিন্তু আমি বলছি এটা, সেইখানে চীনের লোক থাকবে, জায়গাটা অত্যন্ত স্পর্শকাতর, ভারতের চিকেন নেকের কাছাকাছি। ফলে এগুলো তো আমি উদ্বেগ তৈরি তো করছে, উদ্বেগ তৈরি করছে এই ভারতের জন্য। এই উদ্বেগ তৈরির তা কারণেই সত্ত্বেও কিন্তু আপনি যেগুলো বলছেন স্বাভাবিক যাওয়ার কথা, কোনোটাই ভারত বন্ধ করেনি। মানে এই কোনোটাই, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণও একই আছে, কিন্তু বাড়েনি, কিন্তু একই আছে, $12 বিলিয়ন আছে। কিন্তু আরও যে জেস্চারগুলো দেখা যাচ্ছে, ধরেন সম্প্রতি যেই পুশ ব্যাক করছে ভারত বা বাংলাদেশের ক্ষেত্রে পুশিন হচ্ছে, সেটি সেটি আসলে সেটির আসলে কি ব্যাখ্যা হতে পারে? সেটি যে আন্তর্জাতিক আইনের যেমন লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে, আপনাদের দেশের মানবাধিকার সংস্থাগুলো বলছে। মানে কোন ব্যাখ্যায় তাহলে? এটিও কি একটা বার্তা দেবার জন্যই? এটা ভারত পক্ষ থেকে আমার তো দেখে তাই মনে হয়েছে, যে বাংলাদেশ সরকারকে বার্তা দেওয়া বা চাপে রাখা যদি বলতে পারেন আরো ভালোভাবে, নিশ্চয়ই সেটা করার জন্য হয়তো আসাম এবং পশ্চিমবঙ্গ থেকে এরকম প্রায়, আমি গতকালই শুনেছি 4,000 এরকম পুশব্যাক করা হয়েছে। কিন্তু অতি সম্প্রতি এটাও দেখেছি যে কিছু কিছু মানুষের তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বলে বিজিবি তাদের গ্রহণ করেনি। ফলে তাদের আবার অনেক সংখ্যায় কম, কিন্তু বিএসএফ আবার তাদের আবার ফিরিয়েও এনেছে, এই ঘটনাও ঘটেছে। এবং বিজেপি বিএসএফ এর বৈঠকের আগে যা ঘটনা ঘটছিল, বিজেপি বিএসএফ এর বৈঠকের পরে কিন্তু এই পুশব্যাকের ঘটনাটা কিঞ্চিত হলেও, আমি বলবো যে অতটা আগের মতো ভারতের পক্ষ থেকে বা বিএসএফ এর পক্ষ থেকে অতটা আগ্রাসী মনোভাব দেখা হচ্ছে না। এই কারণেই এখন সিদ্ধান্ত হয়েছে যে সেক্টর কমান্ডার লেভেলে বৈঠক হয়ে এগুলোকে সিদ্ধান্ত নেওয়া হবে, কিভাবে এদেরকে দেওয়া হবে পরিচয়, নাগরিক পরিচয় স্থির করা হবে, এবং তাদের সেই অনুযায়ী যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশে ফিরে যাবেন, আর যদি বাংলাদেশি না হন তাহলে ভারতে ফিরে যাবেন। আর একটা ব্যবস্থাপনার কথা আলোচনা হয়েছে, যে ব্যবস্থাপনাটার কারণে আমার মনে হয় সম্প্রতি আপনি যেটা আগে দেখেছেন, খুবই আমার মতে কোট আনকোট অমানবিকই যদি বলেন, তাহলে নিঃসন্দেহে অত্যন্ত গরিব মানুষ, অত্যন্ত গরিব মানুষ, কেউ উচ্চ ক্ষমতাসম্পন্ন মানে ধরনের মানুষ নন। তাদের জীবন জীবিকার স্বার্থে তারা কোনো কারণে আসতে বাধ্য হয়েছিলেন, অবৈধভাবেই হয়তো আসতে বাধ্য হয়েছিলেন। সেটার একটা কারণ ছিল বাংলাদেশের আন্তর্জাতিক আভ্যন্তরীণ পরিস্থিতি, ইউনূসের আমলে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন মানে ম্যাজিক্যালি উন্নত হয়েছে এরকম বলা যাবে না। মানুষ খুব সুখে যাচ্ছে, সাধারণ মানুষ, গরিব মানুষ
সুখে স্বচ্ছন্দে আছে সেটা বলা যাবে না। ভালো মানুষেরা ভালোই আছেন, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ভালোই আছে, বাকিরা ভালো নেই। ফলে তাদের অনেকেই যারা জীবিকার স্বার্থে হয়তো এপারে চলে আসার, সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছেন, সেটা জীবিকার স্বার্থে। ফলে এটা আমি যদি, আমার তো হাতে ক্ষমতা নেই, আমি যদি ক্ষমতায় থাকতাম আমি মানবিক দৃষ্টিতে দেখতাম এটা। মাইগ্রেশনটা হচ্ছে একটা পৃথিবী জুড়ে এটা স্বাভাবিক প্রক্রিয়া। ভারত থেকেও যে মাইগ্রেশন হয় না অবৈধভাবে, ভারত থেকেও হুম। অবৈধভাবে আমেরিকা যায়, অন্যত্র যায়, সেখান থেকে আমেরিকা ট্রাম্প প্রশাসন তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন, এমনকি কোমরে দড়ি বেঁধে হাতে শিকল বেঁধে ফেলে দিচ্ছে। এমনও দেখেছি তো আমরা। সেটাকে কি আপনারা অনেকটা ফলো সেটাও করছেন? মানে ভারত? সেটাও অমানবিক, কিন্তু কিন্তু আমি বলছি যে উন্নত অর্থনীতিতে যাওয়ার প্রবণতা সাধারণত নিম্ন অর্থনীতির মানুষদের যাওয়ার একটা থাকে। এটা দেশ, এটা একটা আন্তর্জাতিক একটা ফেনোমেনা যদি বলেন, আন্তর্জাতিক ফেনোমেনা। হুম। মানে ভারতের থেকেও অবৈধভাবে বাংলাদেশেও আসে, তারা জেলখানায় থাকে, তাদেরকে ফেরানোর একটা প্রক্রিয়া হয়। এমন অনেকে আছে যারা অবৈধভাবে, মানে কোনো কারণে অবৈধ হয়ে গেছে বা অবৈধভাবে ঢুকেছে, তাদেরকে ফেরানোর প্রক্রিয়া, একটা প্রক্রিয়া তো আছে। সেই প্রক্রিয়াটা কেন ভারত অবলম্বন না করে এভাবে, মানে আপনিও যেটাকে অমানবিক বলছেন, কেন এভাবে ঠেলে দিচ্ছে? না, ধরুন সেটার একটা ব্যাখ্যা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। সেই ব্যাখ্যাটা হচ্ছে যে প্রায় 5 বছর, মানে শেখ হাসিনার সময় থেকে হুম। 2850 এরকম একটা সংখ্যা আছে, যে সংখ্যাটা বাংলাদেশকে জানানো হয়েছিল যে এরা বাংলা অবৈধভাবে প্রবেশ করেছেন, এদের পরিচয়পত্র নিশ্চিত করে এদেরকে সম্পর্কে জানান, তাহলে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠাই। কিন্তু পররাষ্ট্র মন্ত্রী প্রকাশ্য প্রেস ব্রিফিং এই বলেছেন যে সেটা বাংলাদেশ সরকার তার কোনো জবাব দেয়। যেটা জবাব দিয়েছেন সেই জবাবটা একটা অকিঞ্চিতকর জবাব, আর আমরা পরীক্ষা করে দেখছি। কিন্তু পরীক্ষা করে দেখছি এই জবাবটা তো হয়ে গেল 5 বছর। মানে আমি বলছি না যে বর্তমান ইউনূস বা তারেক রহমান সরকারের, তারও আগে থেকে ঘটনা। তো আর বাংলাদেশে যদি এরকম ঘটে থাকে কোনো অবৈধ ভারতীয়, অবশ্যই বাংলাদেশ নিয়ম মাফিক ফেরত দিক। আমরা কোনো বাংলাদেশের সংবাদপত্রেও তো কোনো খবর দেখিনি যে অবৈধ ভারতীয়কে ফেরত দেওয়া হচ্ছে, শুধু ভারতীয় ফেরত না, ধরেন দিয়েছে ধরেন এতদিন। আমাদের দেশে যে 12 লাখের মতো রোহিঙ্গা আছে, তাদেরকেও, তাদের জন্য প্রক্রিয়া চলছে। মানে বাংলাদেশের সাথে এটা একটা আন্তর্জাতিক প্রক্রিয়া আছে, কেমনভাবে হওয়ার কথা সেটির কথাই আমি এটাও জিজ্ঞাসা একটা বড় করছিলাম। মানবিক কিন্তু দিক, আপনি যেটা মানবিক বলছেন দিক। গৌতম লাহিড়ী, যে 2850-এর মতো একটা তালিকা দিয়েছিল 5 বছর আগে, তো এখন তো শুভেন্দু অধিকারী দাবি করছেন 4880 জনকে তারা পুশ ব্যাক করেছে, মানে বাংলাদেশে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এত এইটার তাহলে কারণে এই এই পরিচয়টা নিশ্চিত না করার কারণে এখন কতদিন অপেক্ষা করা হবে, তাই না? অবৈধ ভাবে যারা প্রবেশ করেছেন, এটা ধরুন ভারতীয় জনতা পার্টির একটা রাজনৈতিক দর্শন। সেই দর্শনটা প্রচার করে তারা আসামেও জয়লাভ করেছেন, পশ্চিমবাংলাও জয়লাভ করেছেন। তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টো বাস্তবায়ন করছে, তাতে কারোর সেটি কি আপত্তি আসলে নেই। তাদের আন্তর্জাতিক বিপক্ষ মত আইন এবং মানবাধিকার সব তারা তো পরিপন্থী পরাজিত ইলেকশন ম্যানিফেস্টো? পরাজিত পরাজিত। হ্যাঁ, মানে সেই ইলেকশন বল। ম্যানিফেস্টো সেটা কি আন্তর্জাতিক আইন এবং সকল মানবাধিকার পরিপন্থী? আন্তর্জাতিক আইন ভঙ্গ যদি হয়ে থাকে, বাংলাদেশের উচিত আন্তর্জাতিক মঞ্চে দ্বারস্থ হওয়া। সেটা তো বাংলাদেশ সরকার এখন কোনো সিদ্ধান্ত নেয়। হুম। না, সেরকম কোনো সিদ্ধান্ত নেই। যদি আন্তর্জাতিক কোনো বিধি ভঙ্গ হয়ে থাকে, যেমন আহ সমুদ্র সীমানার ক্ষেত্রে বিধি ভঙ্গ হয়েছিল বলে শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গিয়েছিল, এবং গিয়ে তার পক্ষে রায়ও নিয়ে এসেছিল, তাই না? হুম। সেরকম তো এখন কোনো সরকার, না ইউনূস সরকার, না তারেক রহমান সরকার এমন কোনো কিছু তো সিদ্ধান্তের কথা এখনো ভাবে শুনিনি। মানে আহ, আদালতে গিয়ে তারপরে, মানে এটি ভারতের কাছে আসলে অমানবিক, মানে মানবাধিকার বিরোধী বা আন্তর্জাতিক আইন বিরোধী, এই বিষয়টা ভারত অনুধাবন করতে পারে না। আর মনে করছে না বলেই তো লাগাতার করছে, হুম। নাহলে 4000 লোক গেল কি করে? জি। মনে এটাও কি করছে আসলে, না। এটাও কি সেই আসলে সেই বার্তা দেবার জন্যই, নাকি ভারত মনে করছে না বলে আসলে পাঠাচ্ছে? বার্তা দেওয়ার জন্য বা চাপে দেওয়ার জন্য, সেটাও হতে পারে। আচ্ছা। যে এই বিষয়টা তো বাংলাদেশেও সমাজে একটা অশান্তি তৈরি করবে না ঘটনা। এবং হুম। যারা মনে করছেন যে হয়তো তারা দেখছেন যেখানে প্রবেশ করছেন এই অবৈধ বাংলাদেশিরা, অনেকেই হয়তো ভাবছেন এটা বাংলাদেশি নয়, এরা আমাদের এখানে এসে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ফলে সেখানকার সমাজেও সেখানকার যা অ্যাভেলেবেল রিসোর্সেস, যেগুলো তারও সুবিধা এরা ভোগ করবেন, ফলে একটা অশান্তি তৈরি হতে পারে।
এই সামাজিক অশান্তির একটা চাপ আছে, নেই যে তা না। এখন ধরুন এই অশান্তি যদি এখানে বাংলাদেশের সীমান্ত দিয়ে যাদেরকে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাদের মধ্যেও খুব স্বাভাবিকভাবে এই অশান্তিটা খুব দ্রুত ছড়িয়ে যাবে। আর ফলে তাদেরও একটা প্রতিক্রিয়া আসলে মানে এটার পরিণতিটা কোন দিকে যাবে? ঘটনা খুব বিশাল কিছু সংখ্যা নয়, 4,000 বলেছেন শুভেন্দু, 4,000। আমরা তো আগে প্রায় ভোটের পাঁচ আগে হাজার শুনছিলাম লাখ লক্ষ লক্ষ, এই কথা শুনেছিলাম ভোটের আগে, লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারীকে আগের সরকার ঢুকিয়ে দিয়েছে। আমরা তো ভোটের আগে এসব শুনেছিলাম, কিন্তু এখন তো লক্ষ তো দূরের কথা, এখন তো 10,000ও হয়নি সংখ্যাটা। লক্ষ ফলে লক্ষর সংখ্যাটা হিসাবও তো যেটা আমরা পাইনি, 4,000, এটা তো মুখে যাই হোক, মুখে। মানে ভারতীয় গণমাধ্যম তাদের যে সাক্ষাৎকার নিয়েছেন হাকিমপুর এলাকায়, সেখান থেকে তো, এমনকি আমি বিবিসি বাংলাতেও প্রতিবেদন দেখেছি, যে তারা তো স্বীকার করেছেন যে তারা অবৈধভাবে প্রবেশ করেছেন, করতে বাধ্য হুম। হয়েছেন এখানে তারা। এবং তারা খুবই নিরীহ মানুষ, হুম। নিরীহ, সেই নিরীহ শান্ত মানুষগুলোকে ঠেলে পেঠিয়ে এবং দিচ্ছেন, কিন্তু ধরুন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারাও আসলে বাধ্যই হয়েছেন ওই সময় দেশ ছেড়ে সীমান্ত পার হয়ে, সেরাও অবৈধভাবেই গেছেন, খুব পাসপোর্টে সিল লাগিয়ে ঝোঁকেন নাই, তাদের ক্ষেত্রে তো আসলে সেরকমটা হচ্ছে না। না হওয়ার বড় কারণ হচ্ছে যে তাদের জীবনে প্রাণ সংশয় আছে। এদেরকে প্রাণ সংশয় নেই, সেই কারণে ফেরত পাঠানো হচ্ছে, কিন্তু আপনি তাই না? বলছিলেন তারা আর খুবই যাদের নিরীহ। প্রাণ সংশয় আছে বলে মনে করা হয়, থ্রেট পারসেপশন, সেই কারণে তাদের ফেরত পাঠানো হয় না। ভারত ওই সিদ্ধান্তটা ভারত তো নিতে পারে না যে একজনকে পাঠিয়ে দেওয়া হলো এবং তাকে সেখানে হত্যা করা হবে। হত্যার জন্য তো পাঠানো যায় না। আচ্ছা, আপনারা মনে করছেন তাদের এটা প্রাণ। পাঠানো হচ্ছে চাপ দিয়ে, আপনারা আপনাদের নাগরিকদের ওখানে আশ্রয়ের ব্যবস্থা করুন, এইটাই। জি, কিন্তু ওই সংখ্যার হিসাবটাও আবার গরমিল হয়। এভাবে মানে যেকোনো সংখ্যা লক্ষ, লক্ষ মুখে বলে এরকম পাঠিয়ে দেওয়া যায় কিনা সেই বিষয়টা। যাই হোক, আপনি বলছেন যে দরকার আন্তর্জাতিক আদালতে যাবার কথা। আরো একটা বিষয়, মানে একটু ডাক্তার জাহিদের প্রসঙ্গটাও একটু রয়ে গেছে। তবে আরেকটু পুশ ব্যাক করার যে ভারতের প্রক্রিয়া, শুধুমাত্র মুসলিমদেরকে পাঠাচ্ছে। মানে ভারত তো আসলে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে নিজেদেরকে দাবি করে সংবিধানে অনুযায়ী। তাহলে এই মানে সাম্প্রদায়িক আচরণটাই বা কেন? এটা যদি ধরেন যদি পুশব্যাক একদম ভ্যালিডও হয়, ভারত তবুও এই সরকার প্রশ্নটা। তো 2000 মোদী সরকার ক্ষমতায় আসার পর তারা একটা আইন পাস করিয়েছে, হুম, হুম। এবং সেই আইনটি পাস হওয়ার পর ভারতে 3টি লোকসভা নির্বাচন হয়ে গেছে, 2টি হয়েছে লোকসভা নির্বাচন আইনটি পাস হওয়ার পরে। সবগুলোতেই মোদী সরকার বিপুল ভোটে জয়লাভ করেছে। সেই আইনটা হচ্ছে যে আমরা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই দেশগুলো থেকে, মানে হিন্দুরা যদি চলে আসে তাহলে তাদের আমরা আশ্রয় দেবো, নিপীড়িত হয়ে যদি হয়। সে কারণে হিন্দুদের ফেরত না পাঠানোর একটা আইনই পাস করা হয়েছে। সেই অনুসারে হিন্দুদের, মতুয়ারা যে এসছেন এখানে, মতুয়াদের অনেকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, ধীরে ধীরে দেওয়া হচ্ছে, সবাই পেয়েছেন এখনো তাও নয়। কিন্তু সেটা তো আগে থেকে বলাই ছিল, এটা আইন। এবং এই আইনের বিরোধিতা যদি বাকি ভারতের মানুষ করতেন তাহলে মোদী সরকার ভোটে পরাজিত হতেন। কিন্তু দেখা যাচ্ছে পরাজিত হননি, তারা তো ওইটা ভুলেও তারা জয়লাভ করছে। জি। তার মানে আসলে আপনাদের সংবিধান করে সেই সংবিধান বিরোধী আইন করা যায়। মানবাধিকারের বিরুদ্ধে মানে ম্যানিফেস্টো দিয়ে সেটিও মানে বাস্তবায়ন করা যায়। আ এরকম মানে সংবিধান বিরোধী মানবাধিকার কি খুব করে ম্যাটার করে না। বলছে? সংবিধান বিরোধী কি করে? কারণ সুপ্রিম কোর্ট তো বলেনি আইনটি অসাংবিধানিক। ভারতের সুপ্রিম কোর্টেও এটা বিচার্য বিষয় ছিল, বিচার্য, তারা তো বলেনি যে এটা অসাংবিধানিক। কিন্তু এটা কি, তারাও তো বলেনি, হ্যাঁ, তারা সংবিধান মেনেই আইন হয়েছে। এটা কি একটা মানে অসাম্প্রদায়িক একটা সিদ্ধান্ত? থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টও সেই আইনটাকে সম্মতি দিয়েছে, যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ বলে বহু পরিচিত। এটা কোনোটা তো বিরোধিতা সুপ্রিম কোর্ট করেনি, বলেননি যে আইনটা বাতিল, এরকম করা যাবে না, এটাও তো বলে। ফলে এটি মানে আপনারা মনে করছেন যে এটি ঠিকই আছে। আ একটু বলছিলেন যে ডাক্তার জাহিদের প্রসঙ্গটা, সেটি নিয়ে ভারত কেন মানে কিছু বলছে না আনুষ্ঠানিকভাবে? এখনো পর্যন্ত কিছু বলছে না কেন? মানে ভারতের মানে আমাদের বাংলাদেশের এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাই বৈষম্যটা কি, কমিশনারকে তলবও করা ওই, হয়েছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাদের এখানে একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনে চলা হয়, তো সেই নিয়মটা যত যাই হোক খুবই বোরিং হতে পারে, অনেক বেশি দিন দেরি হতে পারে। আমাদের এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিং ছাড়া তারা কোনো মন্তব্য করে না। ফলে সাপ্তাহিক ব্রিফিং এ যদি কোনো প্রশ্ন ওঠে তখন এই বিষয়টা প্রশ্ন উঠবে, আশা করি প্রশ্ন হবে আবার যখন ব্রিফিং হবে, তখন নিশ্চয়ই এর একটা সরকারি জবাব তারা, আনুষ্ঠানিক জবাব তারা দেবেন তখন। বাকি কোনো জায়গায় তো আর কারোর জবাব দেওয়ার কোনো, ভারতে একমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছাড়া
আর কেউ মন্তব্য করতে পারেন, কোনো মন্ত্রী পারেন না। হ্যাঁ, আন্তর্জাতিক মঞ্চে গিয়ে ভাষণ দিতে পারেন, কিন্তু কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর, এমনকি এরকম আমরা দেখেছি যে ফরেন সেক্রেটারি বসে আছেন, ফরেন সেক্রেটারি বলছেন যে এটা আমার এখতিয়ারে পড়ে না, এটা মুখপাত্র জবাব দেন। মুখপাত্র ভারত সরকারের মুখপাত্র। তো তিনি যখন যতক্ষণ না বলছেন ততক্ষণ বাকিরা কেউ কিছু বলবেন। তো তিনিও বলছেন না কেন? তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশে আছেন, তিনি ফিরলে সাপ্তাহিক ব্রিফিং যখন হবে তখন করবেন, তখন বলবেন। মানে এই সপ্তাহে আশা কোনো ব্রিফিং করছি হচ্ছে না? হওয়ার সম্ভাবনা কম। তারা তো গতকাল 18 তারিখ ফেরার কথা তাদের। 18 তারিখ তো মানে শুক্রবার, ফিরে ব্রিফিং করবেন মনে হয় না। তারা গেছেন 11 তারিখে, লম্বা সফর ছিল। আহ ফ্রান্স, তারপরে G7, তারপরে কিন্তু স্লোভাকিয়া, ধরুন আসলে তারপরে এগুলো তো জার্মানি। বিবৃতিও থাকে, মানে ব্রিফিং এই সব রকম হয় তাও তো না, অনেক রকম বিবৃতিও হয়। মানে অতীতেও বিভিন্ন সময় কিছু কিছু ক্ষেত্রে দুঃখ প্রকাশের ঘটনাও এটা ঘটেছে। হতো যদি ভারতের, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা মন্তব্য করেছেন, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় যদি আনুষ্ঠানিক কোনো বিবৃতি, প্রেস রিলিজ দিতেন, তার জবাবে একটা প্রেস রিলিজ দিতে হাই পারতো, কিন্তু কমিশনারকে কোনো তলব প্রেস করে রিলিজ। জানতে চাওয়া হয়েছে, এটি আনুষ্ঠানিক না? হ্যাঁ, সেটা তো তাকে জানতে চায়, তলব করা হয়েছে, তলব করে বলা, তাদের ক্ষোভ জানিয়েছে যে একজন মন্ত্রীর প্রতি এরকম আচরণ করা অনুচিত হয়েছে, সেটা ক্ষোভ জানিয়েছেন তিনি। তার বক্তব্য তিনি তো ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, জানিয়ে দিয়েছেন। তিনি তো মন্তব্য করতে পারবেন না, তারপর তিনি তো অফিসিয়ালি বলতেও পারবেন না যে আমাকে সমন করা হবে। সেই খবরটাও তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খবর, তিনি তো বলেননি কিছু, অ্যাক্টিং হাই কমিশনার। তিনি তো কোনো প্রেসকে কোনো বিবৃতি দেননি, বা ভারতীয় গণমাধ্যমকেও বলেননি। আমাদের সিস্টেম তিনি বলবেন না, বলা যায় না, তিনি জি। বলতে পারেন না, তার মানে অধিকার এটা কি, এটাও কি সেরকম? ধরেন ইউনূস নেই। সরকারের আমলেও আপনার সাথে একবার কথা হচ্ছিল আমার এই প্ল্যাটফর্মেই। একটা মানে ব্যাখ্যা কেন দিচ্ছে না ভারত সরকার এই বিষয়ে কিছু বলছে না। আপনি ওই বিষয়ে বলছিলেন, মানে আমার ঠিক কোন বিষয়ে বলছিলেন মনে নাই। কিন্তু তখন আপনি বলছিলেন যে ইউনূস সরকারকে আসলে ভারত সরকার পাত্তাই দেয় না, ফলে ব্যাখ্যা দেবার প্রয়োজনীয়তাই বোধ করছে না। এখনো কি অনেকটা সেরকম যে পাত্তাই দিচ্ছে না, ফলে ব্যাখ্যা দেবার প্রয়োজন বোধ করছে না? না, না, সেরকম, সেরকম না, সেরকম না। কারণ ভারত সরকার তার হাই কমিশনারকে তলব করে, মানে অ্যাক্টিং হাই তলব করে তাদের বক্তব্য জানিয়েছেন। তারপরে বাংলাদেশ সরকারও বিষয়টা নিয়ে আমার মনে হয় যে এটাকে তিক্ততা বাড়াতে চায়। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে, অবাঞ্ছিত দুঃখজনক যাই ঘটুক, এটাকে কোনো ইস্যু করা, কারণ যিনি অপমানিত তিনি বলছেন ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ফলে এটা তো তিনি আমি বলবো অত্যন্ত ইতিবাচক এবং খুব রেশনাল কথা বলেছেন। ফলে একটা ঘটনা ঘটে গেছে, তিনি এও বলেছেন ভবিষ্যতে আমন্ত্রণ জানালে আবার যাব ভারতে, আমি ভারতে আর যাব না, এমন কথা বলেন। কিন্তু তাই বাংলাদেশকে না? তো ফলে আমার মনে হচ্ছে বিষয়টাকে একটু লঘু করে দেওয়ার চেষ্টা আছে সেটা। তবে ভবিষ্যতে ভারত সরকারের কাছে প্রশ্ন হবে, তখন ভারত সরকারের আনুষ্ঠানিক মত জানাতে পারবো আপনাদের। মানে আপনার সাথে গত বেশি বেশি দিন হয়নি, মনে হয় গত ২ সপ্তাহ আগেই একটা কথা হচ্ছিল। তখনও আমি প্রশ্ন করছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাদেশের হাদি হত্যাকাণ্ড নিয়ে একটা বিস্ফোরক তথ্য দিলেন যে আ স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোনে বলেছিলেন, কি বলেছিলেন, এটাকে গোপন রাখতে, চেপে যেতে বলেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে তিনি জানেন, তিনি কথা ভাণ্ডার, সত্য ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, তিনি জানেন যে কাকে দিয়ে খুন করিয়েছেন। আপনাকে জিজ্ঞাসা করছিলাম, আপনি বলছিলেন প্রশ্ন করবেন। প্রশ্নটা আপনি করেও ছিলেন রণধীর জয়সওয়ালকে। কিন্তু তিনি বললেন তিনি শোনেনই না এই বিষয়টা। মানে এরকম কি আ চেপে যাওয়া? এরকম করেই কি করা যাবে, তাকে তো বলতে পারি না যে আপনি কেন শোনেননি। তিনি অবশ্য বলেছেন, পরে বলেছেন যে আমি জেনে জানাবো, জেনে জানাবো। এখন তো উনি জানার সময়টার পরে তাদের বিদেশ সফর এসে গিয়েছিল, ফলে আর জানার এটা একটা সম্ভাবনা, কৌশল যোগাযোগ নাকি? নেই। আপনি কি মনে করেন এটা একটা কৌশল? মানে এটা তো স্পষ্ট মনে হচ্ছে যে কৌশল। শুনবেন না বা জানবেন না। হতে পারে কৌশল, হতে পারে, অসৎ সাবেক কিছু না, মুখ্যমন্ত্রীর হতেই পারে বক্তব্য, কৌশল। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বক্তব্য। বিতর্কিত বিষয়কে উপেক্ষা করে যাওয়া, তাকে আরো বেশি, মানে বলে না আগুনে ঘি ঢালা, সেটা যাতে না করে আরো যদি আগুন ফ্লেয়ার আপ হয়, সেটা না করে। দেখুন বিষয়টা তো সীমিত হয়ে গেছে না, হুম, বাংলাদেশ থেকে কি আগুন লাগানোর কোনো প্রশ্ন হচ্ছে, না। হচ্ছে না তো। বাংলাদেশ থেকে কোনো প্রশ্ন নেই। সেটা নিয়েও আমি কূটনীতির একটা কৌশল, কূটনীতির একটা কৌশল, বিতর্কিত বিষয়গুলোকে কিভাবে সীমিত করে দেওয়া যায়, কিভাবে তার, আপনি যদি বলেন অনেক সময় টায়ার থেকে হাওয়া বের করে দেওয়ার মতো,
এরকম আর কি, তার ব্যাপারটাকে একটু থামা চাপা দেওয়া হয়। অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে দু দেশের সম্পর্কে, সেগুলো নিয়ে আগে আগে এগোনো উচিত বলেই, এগুলোকে যাতে কোনো বিভ্রান্তি না তৈরি করতে পারে, যাতে কোনো কিন্তু কিছু কিছু বিষয় তো আসলে প্রতিবন্ধকতা তৈরি করতে না বার্তা পারে, দেওয়ার জন্যই তার করা জন্য হচ্ছে। হয় এড়িয়ে, দুপক্ষ থেকে এড়িয়ে হুম, হয়। হুম, হুম। সেটা তো একদম দেখলামই। কিন্তু কিছু, কিছু বিষয় তো আসলে বার্তা দেওয়ার জন্যই করা হচ্ছে। এই যে আপনি যেমন বললেন যে হয়তো চাপে রাখারই একটা কৌশল, পুশ ব্যাকের যে কৌশলটা, বা ডাক্তার জাহেদকে নিরাপত্তার অজুহাতে মানে ২.৫ ঘন্টা আটকে রাখা। মানে এগুলো তো বার্তা দেওয়াই একটা কৌশল। তারপরে বার্তা দিয়ে আবার চেপে যাওয়া, এটা আবার কেমন কূটনীতি? ওই একবার একটু বার্তা দিয়ে বড় তো বেশি, আর তো বেশি কিছু করা যায় না। আর আচ্ছা। যথেষ্ট হয়েছে না, ২.৫ ঘন্টা অপেক্ষা করি যে একজন মন্ত্রীকে, এটা তো যথেষ্ট তার পক্ষে অস্বস্তিকর, বা তিনি নিজে বলেছেন অপমান করা হুম, হয়েছে। হুম, ফলে অপমান বোধ তিনি উপলব্ধি করেছেন। হুম। তা সেটা যথেষ্ট না, সেটুকুই যথেষ্ট। এটাকে আর বেশি বাড়িয়ে তিক্ততা বাড়ানোর তো কোনো অর্থ হয় না। মানে অপমান যতটা করা একটা সম্ভব ছিল সবটা করা হয়ে গেছে। আমি এখানে বলে দিই আপনার মাধ্যমে, আর একটা কেউ, আমি তাকে এই বিষয়ে আলোচনা করেছিলাম, আমি হঠাৎ আজকে দেখলাম সেটা শিরোনাম করেছে যে জাহিদকে থাপ্পড় মেরে বের করে দেওয়া হলো, বলেছেন গৌতম রায়। আমি তো এরকম কোনো কথা হুম। বলতেই পারি না। সেটা হেডিং হচ্ছে, এখন কি করা যায়? সেটাতে উনি আমার উপর সম্পর্কে অসন্তুষ্ট হবেন, উনি ভাববেন যে আরে গৌতম ভাই এরকম একটা কথা বললো। উনিও সাংবাদিক ছিলেন, এরকম বলা যায়? কিন্তু এই ধরনের জিনিসগুলো না অনেক বিভ্রান্তি তৈরি করে দেয় অযথা। তা তো বটেই। হ্যাঁ, এরকম ভুয়া নানান রকম ফটোকার্ড মানে বা বিভিন্ন কিছু চলছে, সেটি একটা বিভ্রান্তির। সেগুলো আমি ভেরিফাই করে দিলাম, যেরকম শব্দ আমি ব্যবহারই করি। আচ্ছা। আম একটু ওই আসি সীমান্ত হত্যা প্রসঙ্গেও একটু কথা বলতে চাই যে ২ দেশের যৌথ সম্মেলন হলো বিজিবি, বিএসএফ এর পক্ষ থেকে। কিন্তু যেটি দেখা যাচ্ছে যে আসলে সীমান্ত হত্যা ২৫ সাল থেকে মানে এবছর পর্যন্ত ২০২৫-এর ৭ই মে থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। আ না, এটা আমি আসলে পুশিনের তথ্য আপনাকে বলছিলাম। আমি সীমান্ত হত্যার খবরও দেখছিলাম যে ৫ বছরে সর্বোচ্চ সীমান্ত হত্যার একটা পরিসংখ্যান দেখলাম। সেটিও আসলে মানে ভারতের তো প্রতিশ্রুতি ছিল না? এটা নিয়েও অনেক কথা বলেছি যে নন লেথাল ওয়েপন ব্যবহারের। তারপরেও আসলে এত সীমান্ত হত্যা। এটিও কি সেই চাপে রাখার বা বার্তা দেওয়ার কৌশল ভারতের? না, এটা চাপে রাখার ব্যাপার না, এটা ভারত থেকে যুক্তি দেওয়া হয় যে, আমি জানি না মাঝরাতে কেন বাংলাদেশিরা সীমান্তে বেড়াতে যান, দিনের বেলায় নয়। একদম ঘটনাগুলো ধরুন কতগুলো চোরাচালানের ঘটনা, জন্যই যান। কতগুলো ঘটনা দিনে, হুম, এটা যদি একটা ব্যাখ্যা করে জানো, আমি জানি ৯০% ঘটনা রাত। তবু আমি মনে করি হত্যা করার কোনো কারণ নেই, কিন্তু অনেক সময় বিএসএফ থেকে যুক্তি দেওয়া হয় যে তাদের উপরে মারণাস্ত্র নিয়ে আক্রমণ করা হয়, তখন আত্মরক্ষার্থে তাদের গুলি করতে হয়। তো এম, মারণাস্ত্র নিয়ে তবে আক্রমণ এই করা হলে একজনও ঘটনাটা তো মরে না। আমার মনে হয় যে সম্প্রতি বোধহয় একটু সীমিত হয়েছে, একটু কমে গেছে। আহ আগে যেটা যতটা তীব্রতা ছিল, ততটা তীব্রতা ইউনূস আমলে যা ছিল, তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম ১ মাসে তো একটাও ঘটনা ঘটেনি। হুম, তো সে নিয়ে বেশ গুরুত্ব দেখিয়েছেন তারা, আমিও বলেছিলাম। ফলে আমার কাছে মনে হয় তারপরে হয়তো কিছু ঘটনা ঘটেছে, ঘটেনি যে তা না। এর মধ্যে আমি বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্রে পড়েছি যে বাংলাদেশি চোরা কারবারি নিহত। বাংলাদেশের প্রথম সারির হুম, সংবাদপত্রে হুম। লেখা হয়েছে রাতের বেলা তারা চোরা কারবারের সঙ্গে যুক্ত ছিলেন, সংঘর্ষ হয় বিএসএফ এর সাথে, মারা যান। খুবই ফেয়ার রিপোর্টিং, যেটা হুম। আগে কিন্তু আমি দেখিনি। আমি এরকম যে সব কটার ক্ষেত্রে হয়েছে তা নয়, অনেক ক্ষেত্রে নিরীহ মানুষ মারা গেছেন, এরকম হয়েছে। না, কিন্তু কিন্তু প্রশ্নটা এই হচ্ছে চোরা ঘটনাটা কারবারিই এমনিতে গেলেন। আলোচনা হয়েছে, আমার ধারণা আলোচনার পরে, ঠিক পরেও একটা ঘটনা ঘটেছে আমি দেখেছি। যেদিন আহ, তারপরে কিন্তু ঘটনার যে ভারতীয় হাই কমিশনার তীব্রতাটা ঢুকলেন অনেকটা সেদিনই একটা কমে গেছে। হয়েছে। হুম, হুম। হ্যাঁ, তার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, কিন্তু সেদিন মানে ভারতীয় হাই কমিশনার ঢুকেছে দিনের বেলায়, আর ঘটনাটা ঘটে মাঝরাতে, সব ঘটনা ঘটে রাত 10টার পর। ওই এবং পুশিনটাও বেশিরভাগ রাতেই ঘটনা হচ্ছে। ঘটে, রিপোর্টিং এ পড়লাম, রিপোর্টিং এ বাংলাদেশের কাগজেই পড়লাম যে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছে। হুম, জি। আমি আর নাম বলছি না সংবাদপত্রের, না প্রথম মানে সারির সংবাদ। ভারতীয় এলাকায় ঢুকে পড়েছে, তারা চোরাকারবারি হলো, তারা চোরাচালানের উদ্দেশ্যেই গেছে, তাদের উদ্দেশ্যও অসৎ ছিল। কিন্তু প্রতিশ্রুতিটা তো ছিল মারণাস্ত্র ব্যবহার করা হবে না। মানে ধরেন আপনার দেশের অপরাধীকে দেখলে কি কিন্তু আপনারা এখন গুলি করে মেরে সেই ফেলেন? প্রতিশ্রুতিটা সেই প্রতিশ্রুতিটা বিএসএফ বিজিবি দুজনেই মেনে চলে, কিন্তু চোরা কারবারি তো এরকম কোনো প্রতিশ্রুতির আওতায় নেই, চুক্তির আওতায় নেই। না, চোরা কারবারি তো তাদের স্বার্থে তারা মারণাস্ত্র ব্যবহার করে। কিন্তু মারণাস্ত্র ব্যবহার যদি চোরা করে। কারবারির ব্যাপারে দুদেশের চোরা কারবারিদের মধ্যে কোনো তো সমঝোতা হয়, কোনো চুক্তি হয়।
হ্যাঁ, যে ভাই কিন্তু আমরা মারে চোরা তো কারবারি বিএসএফ করবো এর হাতেই কিন্তু তো মূলত বলতে মারা হবে। যাচ্ছে। তো বিএসএফ এর হাতে মাঝে বিজেপির হাতেও কখনো মারা যায়, সংখ্যায় কম হলেও মারা পাই গেছে, না তো। একটা মারা রাজ্যে গেছে মারা কি? মানে গেছে। আপনাদের কোনো পরিসংখ্যান আছে বিজেপির হাতে ভারতীয় মানুষ মারা গেছে? আর খুবই সংখ্যা কম, মানে আমি বলছি 5-এরও কম। হ্যাঁ, মানে ৫ এর কম সেটি কত বছর? আমি আসলে একটাও জানি না। যার কারণেই জিজ্ঞাসা করছি। আমি জানিই না না, যে তার কোনোদিন কারণ হয়েছে। হচ্ছে কি, বাংলাদেশে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই ভারতীয়দের, তাই না? কিন্তু বাংলাদেশে ভারতে আসার প্রয়োজনীয়তা আছে। কিন্তু গৌতম প্রয়োজনীয়তা আছে লাহিড়ী এই চোরা কারণেই তো কারবারি। আপনাদের এখানে গরুটা একটা বড় বিষয়, হুম, যে হুম, গরুটা তো অবৈধভাবে পাচার হয়ে থাকে এবং গরু খুব একটা লোভনীয় ব্যাপার। গরু পাচারের ক্ষেত্রে ঘটনাগুলো ঘটে থাকে। আর কিছু অপরাধী আছে যারা মারণাস্ত্র পাচার করে বা এসব করে, সেগুলো সেই সংখ্যার থেকেও কিন্তু মূল বিষয়টা হচ্ছে জীবিকার জন্য, অর্থাৎ গরু কেনা বেচা, সেটা একটা বড় কারণ, যে কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটে যায়। জি। তো ধরেন চোরা কারবারি চোরাচালানকারীরা বাংলাদেশ থেকে যাচ্ছে। ওই পাশেও তো কেউ না কেউ আছেন যারা আসলে এটার সাথে সংযুক্ত। মানে এটা তো একতরফা অপরাধ হতে পারে না। কিন্তু সবসময় না না, বাংলাদেশীদের নিশ্চয়ই মারা যেতে হচ্ছে। এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না, অবশ্যই আছে। হ্যাঁ, কিন্তু মানে সেখানে মারণাস্ত্র ব্যবহারটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশীদের উপরেই। তারাই বারবার মরছেন এত কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও। ভারতীয় চোরা কারবারি ভারতীয় এলাকায় আছে, সে তো আক্রমণ করছে না। কিন্তু বাংলাদেশি চোরা কারবারি সে ভারতে জোর করে প্রবেশ করার জন্য আক্রমণ করে প্রবেশ করতে চাইছে, লেটাল উইপন ইউজ করে প্রবেশ করতে চাইছে। সেই সেই কারণে লেথাল ওয়েপনে সমস্যা কাউকে কি হয়ে যাচ্ছে। ভারতীয় কাউকে আর মেরেছে? প্রধান কথা হচ্ছে যে, হ্যাঁ সেই লেথাল ওয়েপন দিয়ে বিএসএফ এর কাউকে হ্যাঁ কখনো হ্যাঁ, মেরেছে? ভারতের কাগজে, হ্যাঁ হ্যাঁ, ভারতের আনন্দবাজার কাগজে প্রকাশিত হয়েছে, বিএসএফ এর হাতে নিয়ে, তো সেই নিয়ে প্রবল উত্তেজনা হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে। হয়েছে, হয়নি তা না, মানে বিএসএফ এর নিয়মিত সদস্যরা হচ্ছে মারা তা গেছেন? নয়, কিন্তু ঘটেছে। হ্যাঁ, এবং ভারতীয় মারা গেছে, সেই নিয়ে ব্যাপক, গ্রামবাসী মারা গেছে বলে, চোরা কারবারিও বলেনি, গ্রামবাসীকে বিএসএফ মেরেছে এই বলে সংবাদও প্রকাশিত হয়েছে, ভারতীয় গ্রামবাসীকে। না, সে তো বিএসএফ মেরেছে। মানে বাংলাদেশি সেই চোরা কারবারিরা গিয়ে মেরে ফেলছে। তাদের হাতে নাকি মারণাস্ত্র আছে। কারণ এখানে কি তারা হয়তো কোনো কারণে ব্যবসার জন্য বা ওইসব কারণে বেআইনি ভাবে যেতে চাইছিল, সেই নিয়ে সংঘটিত হয়েছে। জি। মানে এগুলো আমি পড়েছি, রিপোর্টে পড়েছি, পশ্চিমবাংলার কাগজে। জি। মানে এরপর কি ওই যে চাপে রাখার কৌশল হিসাবে আপনি বলছিলেন, এই চাপে রাখার কৌশল, এই চাপটা আর কতদূর আগাতে পারে? পুশব্যাক দেখছি, ডাক্তার জাহেদকে আটকে দেওয়ার মতো ঘটনা দেখছি, সীমান্ত হত্যা চাপটা তো দেখছি। থাকবে। এবার তারেক রহমান সরকারের পক্ষ থেকে একটা কোনো জেস্চার দেখানো হোক যে আমরা ভারতে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, এই বিষয়গুলোই আলোচনা হোক। কোন বললাম তো, 70-এর উপরে যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে, আমাদের তো মাত্র দুটোর মিটিং হয়েছে, তার মধ্যে একটা ওয়ার্কিং গ্রুপ না, একটা হলো কারিগরি কমিটি, আর একটা হলো বিজেপি বিএসএফ। দুদেশের সিকিউরিটির মধ্যে কথা হওয়ার ব্যাপার আছে, গোয়েন্দাদের মধ্যে কথা আছে, দুদেশের মধ্যে পুলিশ বাহিনীর মধ্যে বৈঠক হওয়ার কথা আছে। এগুলো অনেক এরকম ধরনের বহু বিষয় আছে না, সন্ত্রাসবাদ দমন নিয়ে বৈঠকের হওয়ার কথা আছে। কিন্তু কোনোটাই তো হচ্ছে না, কোনোটাই হচ্ছে না, সেই জন্যই সম্পর্কটা খুব বেশি এগোচ্ছে না। এগোচ্ছে না, কিন্তু মানে মানে এরকম না এগোলে ভারত পুশ ব্যাক করার পলিসি ধরে রাখবে বা না, সীমান্ত হত্যা। রুটিন যা চলছে তাই চলবে, তেলও পাঠানো হবে, বিদ্যুৎও পাঠানো হবে, সবজিও পাঠানো হবে, পুষব্যাকও চলবে। আচ্ছা, এরকমই একটা সিদ্ধান্ত। জি, সামনে হয়তো আপনাদের সেই সংবাদ সম্মেলন হবে। তখনও হয়তো আবার চেপেই যাওয়া হবে কিনা সেটিও সেটিও নিশ্চয়ই দেখব। আপনিই নিশ্চয়ই প্রশ্ন করবেন। হয়তো আবার আবার বলছি, আমি হয়তো প্রশ্নটা করবো। হ্যাঁ, এবং তখন হয়তো রণধীর জয়সওয়াল বলবেন, আমি শুনি নাই বা জানি না যে ডাক্তার জাহেদকে না আটকে না, দেওয়া হয়েছিল। এটা তাকে জানেন, এটা তাকে বিদেশে পাঠানো হয়েছিল, মানে আমরা নিজেরাও তাকে বিদেশেও জানিয়েছি যেরকম ঘটনা ঘটেছে। তো বলেছে ফিরে এসে খোঁজ নিয়ে বলবেন, আচ্ছা, ফিরে এসে খোঁজ নিয়ে বলবেন, তার প্রতিশ্রুতি আছে, ফলে আশা করছি তিনি বলবেন, এটা বলবেন না যে আমি জানি না। আচ্ছা। মানে মানে কি সেই খবরটাই যে জানি না বললেন এতেই খুব অবাক হয়েছিলাম। ফলে সামনেও যদি জানি না না, বলে। সেটা একটা অন্য কারণ ছিল, সেটা আমি অন রেকর্ড বলতে পারছি না। আচ্ছা। অনেক ধন্যবাদ গৌতম লাহিড়ী। নিশ্চয়ই যদি জানার সুযোগ হয় তখনও আপনার সাথে কথা হবে আবারও। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মেসেজ পাঠাবো। নিশ্চয়ই, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ গৌতম লাহিড়ী। ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য।